1430 সালের বাস্তব ধর্মী সামাজিক যন্ত্রণা চলছে জনগণে ভয় ভয়ে সর্বনাশ, তবু যুগে যুগে হচ্ছে দেখুন বিভিন্ন গুপ্ত সমিতি ছুরি বোমা পিস্তল নিয়ে ইংরেজদের গুপ্ত হত্যা শুরু করে। এখানে এই ছুরি বোমা পিস্তলের ব্যবহার থেকে এই কচি ছেলের মাথা ছিঁড়িয়ে খাবেন না। আপনার স্কুলে পড়াশোনা করতে নয় মাস্টার মশাই, বহুদিন আগে স্কুলে পড়াশোনা করে যা শিখিয়েছিলাম তাকে কাজে লাগাতে। আমি আপনার গুপ্ত সমিতি বিপ্লবীদের কথা মনে করে আমরা একটা নতুন বিপ্লবী তৈরি হয়েছি। তাই অস্ত্র খবরগুলো নিরাপত্তা হিসেবে ঘরে রাখতে এসেছি। কি হয়েছে? আপনি বিপ্লবী, আগামীকাল আমাদের একটা বিশাল মিছিল আছে। যদি কোনো ঝামেলা হয় তাই আগাম ব্যবস্থা হিসাবে। আমি কোনো অসামাজিক কাজ বরদাস্ত করবো না। তাছাড়া এত ছাত্র ছাত্রী নিয়ে এই স্কুল চলাকালীন তোমাদের এই অস্ত্র শস্ত্র রাখার জন্য আমি স্কুল ছুটি দিয়ে যাবো। এটা স্কুল সেক্রেটারি দেবদত্ত সেনের আদেশ। না, ওই এমএলএ দেবদত্ত সেনের আদেশেও আমি মানব না। তাছাড়া স্কুল ছুটি দেব না। দেবেন 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 বলে দেবেন। যখন একটা বিরাশি শিক্ষা তোমার ঘরে থাপ্পড় করবে। তবে কি আমাকে ভয় দেখাচ্ছ? আপনাকে আমি বুঝিয়ে বলতে এসেছি। আচ্ছা মাস্টার মশাই, বাবার পয়সা খরচ করে লেখাপড়া শিখে ছেলেগুলো কি করবে? বেকার মন্ডলে হয়ে রক্ষা দেবে, সংখ্যা খাবে, রাস্তা মেয়েদের টোল পিটকারি মারবে। তা না হলে দাদাদের ঝান্ডা ধরে জিন্দাবাদ জিন্দাবাদ করবে। ভবিষ্যতে তারা কি করবে না করবে তারাই ঠিক করবে। এখন আমি আমার কর্তব্য করুন। আপনি আপনার কর্তব্য করুন, আর আমাকে আমার কর্তব্য করতে দিন। তুফান এই বাস্তবটা সারা পেছনে রেখে দিয়া। ওকে বস। সাবধানে পা ফেলবেন মাস্টার মশাই। ভুল করে আস্তানে পা ফেলে বেঘরে প্রাণটা হারাবেন না। নিজেদের প্রাণটা কি করে বাঁচাবে সেটাই চিন্তা করতে পার। একই বিষয়ে আপনি এখানে শুধু আমি নয়, এই স্কুলের ছাত্রছাত্রীকে অনেকটা আমার আওয়াজ বাইরে দাঁড়িয়ে আছে। তাদের প্রতিনিধি হয়ে আমি সাবধান দিয়ে এসেছি। এই কি দলের সাবধানতা? এটা শিক্ষাক্ষেত্র। ছাত্রছাত্রীদের মতো আমাদের এটা ভূমিকা একটা পবিত্র মন্দিরের মতো। এখানে কোনো সামাজিক কাজ করতে দেব না। ওই সামাজিক কাজ হলে কেন? আমাদের কাজকে মিছিলে বিরোধী করতে যাতে কোনো অশান্তি করতে না পারে, ওটা গ্রামের শান্তি রক্ষার জন্য এটা ব্যবস্থা। এটা এমএলএ দেবদত্ত সেনের আদেশ। করেছি তাই আমাদের ছেলে মেয়েকে সর্বনাশ করে অন্যায় আদেশ আমরা কিছুতেই মেনে নেব না। কি করবি? কি করার ক্ষমতা আছে তোদের? জনগণের ক্ষমতা জনগণকে তোর কোনো জ্ঞান নেই। তুফান তুই জানিস না, জনগণ যদি একজুট হয় তাহলে একটা রাষ্ট্র গড়ে দিতে পারে। কিন্তু আগামী 5 বছর ধরে আমার জামাই বাবুকে কিচ্ছু লড়াতে পারবি না, কারণ তোদের মতো জনের ভোট দিয়ে তাকে সরকারের স্থানে বসিয়েছ। তাই তোরা নরক থেকে যতই ঘেউ ঘেউ করি আমরা কি কুত্তা? আমি তার চেয়েও বেশি কিছু। ওরে পাগলা, ভোটের আগে নেতাদের কাছে জনগণ হলো গণদেবতা, আর ভোটে জিতে ক্ষমতায় দখল করার পর জনগণ ভালো কুত্তা। তাই তোদের ঘেউ ঘেউ শক্তি বার্তায় দূষিত করবে, কিন্তু কোনো কাজে লাগবে না। বেশ, তাহলে আমি সবাইকে ডাকি, তারপর দেখবো তোমরা কি করে স্কুলের ভেতরে না না বিশ্বনাথ, কাউকে ডাকতে হবে না। আমি ওদের বুঝিয়ে বলছি। না মাস্টার মশাই, বললাম হবে না। ওরা আপনাকে সরল মানুষ পেয়েছে বলে স্কুলটাকে খারাপ করে বাড়াতে চাইছে। কথা বলে হয় না, তাই ওদের
চলে যা, নইলে সারা এমন শিক্ষা দেব মারা ভয় দেখাচ্ছ। তোমাদের অবিচারের অত্যাচারে আমরা তো মরেই আছি, নতুন করে আর কি মারবে? তাই নাকি? তাহলে তুই আমাদের বিদ্যাচরণ করতে চাইছিস, কিন্তু তুই তো জানিস এই দেশের তো ছেলে বিদ্যাচরণ করার সেই পরিণত কি? আর মানবো না। এতদিন তোমার এই হাতে অনেকটাই মুক্তি দেখেছি, কিন্তু এই পৃথিবীতে তো আমার নয় যে মা বাপ তোমরা করে চলেছ, তার ফল একদিন না একদিন তোমাদেরকে করতেই হবে। তুফান এত বুঝার মানুষ তো পৃথিবীতে না থাকাই ভালো, তাই ওকে ওর যোগ্য স্থানে পাঠিয়ে দে। না 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 বাবা, তোমরাও কাজ করো না। বিশ্বনাথ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ করে পৃথিবীর সব জঞ্জাল এই বিশ্বকে, এই সিঁদুর বাচ্চকে করে যাবো আমি রবীন্দ্রের কাছে আমার গৃহ অঙ্গীকার। বিশ্বনাথ, না না মাস্টার মশাই, আমি বেঁচে থাকতে শিক্ষার মন্দিরে কোনো অঘটন ঘটতে দেব না। স্কুলের সম্মান বজায় রাখতে, ছাত্র ছাত্রীদের প্রাণ বাঁচাতে ও পেতে আমি স্কুলের আবার ছাড়া কুত্তার বাচ্চা। তোমরাই কি করলে সরকার? একটা চোর তো নির্দোষ ছেলেকে তোমরা খুন করলে। কি মাস্টার মশাই, শিষ্য হয়ে আপনি এত বড় মিথ্যা কথা বলবেন না। আপনি নিজের হাতে ওকে খুন করে মাস্টার মশাই বলে ওনাকে আর লজ্জা দেবেন না স্যার। একটা নিষ্পাত্র যুবককে খুন করার পরেও উনি কি মাস্টার থাকতে পারেন? না না, মিথ্যা কথা। ওরা বিশ্বনাথকে খুন করেছে। কোনো লাভ নেই স্যার। চোখের সামনে আসামি আর প্রত্যেকটা দোষী আমরা দুজন। এর বড় কি কেসটা সারাতে আসামিকে গ্রেফতার করতে আপনার কোনো অসুবিধা হবে না? আমি কেসটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আমি রাঘব রায় যাহা বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যা বলিব না। শুনুন স্যার, এই বিশ্বনাথ দত্ত একজন স্মোগার, অস্ত্র পাচারকারী ছিলেন। ওর ঔষধের কাগজের হিসাবে এই মাস্টার মশাই সহযোগিতায় স্কুল ঘরকে ব্যবহার করত। আর তার প্রমাণ এই দেখুন, আজকে লাভের অঙ্ক ভাগাভাগিকে কেন্দ্র করে এদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। তার ফলে একজনের হাতে ছুরি আর একজন ছুরিকার হাতে মৃত্যু। আমরা তো চাই জানতাম মামনি, কিন্তু আজ যে এইভাবে গোপন কথা ফাঁস হয়ে যাবে তা তো আমরাও ভাবতে পারিনি। সত্যি তুমি একটা দক্ষ রাজনীতিজ্ঞ। আজ আমি বুঝতে পারছি কেন এই দেশের মানুষ রাজনীতি আর রাজনৈতিক নেতাদের পরিপ্রাণী হিংসা করে। আমাদের হয়ে ভোট করে মিছিল করে নেতা মন্ত্রী করে, এরই নাম তো গণতন্ত্র, যেখানে সবকিছু বলার এবং করার অধিকার আছে। সেই অধিকারেই বুঝি আপনি আমার বাবাকে খুন করেছেন। মুখ সামনে কথা বলবে। কে খুন করেছে এবং কেন খুন করেছে তা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এরপর একটা বাজে কথা বললে কি করবে তুমি? চুলের মুঠি ধরে টেনে নিয়ে ধর্ষণ করে বুঝিয়ে দেবো যে এদেশের গণতন্ত্র এখনো আছে। কোনো স্বাধীনতার সীমা খায়নি। এই যুগে একটা মেয়ে নির্দোষ মানুষের দিকে উল্লেখ করলে তার অমূল্যকে ফেঁকে দেওয়া
ও অন্যায় নয় সব। বাহ! ধন্য ধন্য এই দেশ, অদ্ভুত অদ্ভুত এই দেশের মানুষ, আর এই প্রশাসন। এখানে নির্দোষীকে শাস্তি দেওয়া হয়, আর দোষীরাই নিজের মাথায় নিয়ে তারপর দোষীর মাথায় পা রেখে তারাই করে তাদের এই করে এই তারাই থেকে বসে এই দেশের সমাজ সেবক ভগবান। কি হলো দারোগা বাবু, আপনি কি যাত্রা দেখছেন নাকি? নাকি ওই সুন্দরী মহিলা মুখের বাণী গুলা মহিষীর বাণী মনে হচ্ছে? বাবু, সমস্ত প্রমাণ পাওয়া সত্ত্বেও আসামিকে গ্রেফতার না করে আপনি যে আইনের অমর্যাদা করছেন না। আমি আপনার কাছে আইন শিক্ষা দিয়ে রাঘব বাবু, দায়িত্ব সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। বীরবল বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই আমি আপনাকে গ্রেফতার করলাম। তুমি এত বড় শয়তান! এটা তো আমার ডাক নাম। খুন ধর্ষণ অত্যাচার সন্তান না হলে আমি রাজনীতি করবো কেন? কর্মরাজ্যের বলো এ দেশের বড় বাপের নেতা। রাঘব রায়! আচ্ছা মাস্টার মশাই, আপনি কি কোনোদিন দেখেছেন পেশা ভালো মানুষকে রাজনীতি করতে? না 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 না, দেখেননি দেখেননি। আপনার স্কুলের ভালো ছেলেগুলো তাদের ক্যারিয়ার গড়তে ব্যস্ত, আবার স্টুডেন্টের দোকানের ছেলেগুলো একই ক্লাসে বারবার ফেল করে তারা লেখাপড়া ছেড়ে রকে আটটাকে নতুন লাইন করে রাজনীতির মুখান করে অবশেষে কিরমিচিরে চলতে। রাঘব রায়! হাজার হাজার বেকার ছেলে বেকারত্বের চালায় জীবনে বিস্তৃত হয় রাজনীতিতে চলতে। রাজনীতি করে সেই সব ডাক্তার যাদের কোনো রোগী হয় না, সেই সব ডাক্তার রাজনীতি করে যাদের সমাজ সংসার তথা ছাত্র ছাত্রীদের কাছে কোনো সম্মান নেই। সর্বস্তরের লোয়ের কোষ্ঠের মানুষগুলো যে রাজনীতির কথাবার্তা বিধাতা, সেই রাজনীতির নেতারাই শয়তান হয়, ভগবান নয়। এই রাজনীতির খেয়ালে আজ বসার চালটা আপনি উল্টো দিকেই চলে দিয়েছেন। তোমার তো বেশ খাসা বুদ্ধি আছে। হবে হবে তোমার জীবনে উন্নতি হবে, তবে তার আগে যদি ধর্ষিতা হয়ে অন্য কাদের নাম না লেখা। আপনি আপনার ভাষাকে সংযত করো। না মানে এই সমাজে রূপ আর রূপ দুটো তো ডেঞ্জার জিনিস, তাই আমার কথাটা মনে এলো আর কি। আর আমি তোর মামুনির ভাষায় একটা শয়তান। কথা বলছে সত্যি সত্যি তুমি একটা শয়তান। তোমার এই শয়তানিতে লড়ে লাল হয়ে গেছে এই নবগ্রামের মাটি, সেই মাটিতে লুকিয়ে পড়েছে আমার বাবা। তোমার কারণে এই দেশের মেয়েরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারে না। তোমার তোমার জামাই বাবুর শয়তানিতে খেলায় মেতে উঠেছে এই নবগ্রাম, আর এখানে চলেছে শ্মশানের নিস্তব্ধতা। তাকে পাতেও করে তোমরা হয়ে উঠেছ অন্যায় অত্যাচার আর বেবিচারে মূর্ত প্রতীক, এক একটা জীবন্ত শয়তান। সন্তানদের সংশয়টাকে একত্র করে দিয়ে এই নবগ্রামের বুকে চির শান্তির প্রতিষ্ঠা করতে আছে আমরা প্রশাসন একসঙ্গ করে। রাস্তার মাঝে পোস্টের মতো দাঁড় করে রেখে চলছে এমন পড়ছে দেশ, হাসছে সর্বনাশ, তবু যুগে যুগে হচ্ছে দেখুন শয়তানের স্বর্গবাস। আজকে আমি কলকাতা ফিরে যাব। এখানে কি থাকে দেখছি, এখানে যেদিকে তাকাই শুরু কাঁদা রূপা আর লোকসভা পাহাড়, কি দুর্গন্ধ নয়।
বুঝতে পারছি তুমি লেখাপড়ার লস এখনই। এই কি করে তুই আমাকে চিনতে পারলি? আরে তুই তো নিজেই একটা অজ্ঞাত মূর্খ চাষা। হতে পারি, তবে সুকান্তদার মুখে শুনেছি শিক্ষা মানুষকে নম্র ভদ্র মহান করে, আর শিক্ষা মানুষের মুখে মধু দেয়, নিম পাতা দেয় না। আচ্ছা তোর তোর সমস্ত কম নয়। এই নবগ্রামের বুকে দাঁড়িয়ে তুই দেবদাস ছেলে মেয়েকে তুই বলিস কিনা তার মুখে দিত, তার কথাগুলো দিত লাগছে। অভদ্র কাইলে চাষার কোথাকার। আপনার ওই নিমকে তো মুখে দুবেলা দৌড়া অন্য ওঠে ম্যাডাম, নইলে বুঝতে পারতেন টাকার সোনা করতেছে পেট ভরে না। আমাদের গেলে চাই সামান্য 30 টাকা কেজি চাল, যারা গরিব মূর্খ চাষাগুলো কান্না খাবার রক্তের বিনিময়ে উৎপন্ন হয়। তার জন্য ওরা মজুরি নেয় না। মজুরি দিলে আপনি পারবেন মাঠে নেমে রোদ জল কাদাকে উপেক্ষা করে ফসল ফলাতে, অন্তত নিজেদের অন্য কিছু জোগাড় করতে। না না করবো না, কারণ ভগবান তোমাদেরকে পাঠিয়েছে ওই চাষবাস করবার জন্য, আর আমাদেরকে পাঠিয়েছে কুকুরের মুখে যেমন খাবার ছুঁড়ে দেয় তেমনি আমি মুঠো মুঠো টাকা তোমাদের মুখে ছুঁড়ে দেবো, আর তোমাদের মুখে পা দিয়ে আমরা আমরা মৃত্যু। ওই মোটামুটি টাকা কিন্তু আমরা আয়োজন করি, আর তোমরা আমাদের এই নামে শাসন আর অত্যাচার রোলার চালিয়ে উলুমরে মুক্ত ছড়িয়ে লাভ নেই শিবুদা, কারণ রক্ত কখনো বেমানি করে না। আই মিন আপনার বংশের নির্রক্ত যে আপনার মধ্যে কাজ করছে, তাই আপনার মন করবে কথাগুলো তার জ্বলন্ত প্রমাণ। শুধু মুখের কথা নয়, চাপকে তোমার পিঠের চামড়া তুলে নিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিতে পারছি। তুমি শুধু বুঝতিস তোমার চাই না, সভ্যতা মডেল এই তো। না না না, এমন একটা ভাব দেখাচ্ছ যেন নিজেই একটা মন্ত্রী। আমি বাবা মন্ত্রী না হলেও আমি তো মন্ত্রীর মেয়ে, তাই তাই আমার সম্মান আমার সাহস কোনো কিছু কম নেই। এই গরিব মূর্খ চাষাগুলো আঙুলের উপর নির্ভরশীল, চাপ দিলে আছে আর না দিলে আকাশের ধূমকেতু, তখন হয়তো আপনি জ্বলন্ত ফানুস, নয়তো কেবল বাক্যের বুদবুদ। ইম্পসিবল। ইট ইজ পসিবল। আপনার মতো বাজে মেয়ের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো আমাদের নেই, মাঠে অনেক কাজ আছে। চলো শিবুদা। চলো মানে আমি তো কখন চলে যেত, শুধু তোমার জন্যই তো ওই বাজে মেয়েটার এত বাজে কথা শুনতে হলো। চলো আমাদের কথাগুলো পর্যন্ত দেখে ভালো করে আপনার নির্লক্ষ্যকে আমাদের দেখান, কারণ বিকৃত শিক্ষায় নারী যখন নাগিন হয়ে ওঠে তখন তার হত্যাত্মক প্রতিনিধিত্ব আপনার মধ্যে রয়েছে। তাই আপনি আজ সৃষ্টি ভুলে হয়েছে ধ্বংসের তুলে আনি মূর্তি মূর্তি বিভূতিকা। চাইলে আপনি আমাকেও দদিজি বানাতে পারেন, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, আজকে দিন শুভদিন, ধীরে ধীরে বাবা বাড়িয়ে তুলিতে হইবেন। এই অপমানের জবাব কিছুতে সহ্য করবো না। মন্ত্রী কন্যাকে অপমান করে ওই ওই মূর্খ চাষাকে আমি আমি কোনোদিন ক্ষমা করবো না। ওরে আমি এমন শিক্ষা দেব, আপনি তো নিজে ছাত্রী ম্যাডাম, মাস্টারি তো ভালো কবে? মানে আপনি শিক্ষা দেবেন বলছিলেন তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। হ্যাঁ আমি উচিত শিক্ষাই দেব। তোদের গায়ে ওই শিয়ার রাজার সুকান্তকে বলবি, সে কিনা আমার সঙ্গে পাঞ্জা লড়তে চায়, কিন্তু আপনার মতো মেনে দিয়ে তার মতন সরকারকে কাটতে যাবে ঠিক হবে? তার মানে শুধু শুধু সবাই
অন্যের কাছে খারাপ। আপনার গায়ে আপনার গায়ের গন্ধটা ভালো হলে কি হবে? আমাদের কাছে ইঁদুর পোষার মতো গন্ধ। সুকান্ত তোর গায়ের গন্ধটাও এই তোমার কাছে সুগন্ধ হলেও আমার কাছে সে একটা চাষা মূর্খ। তাই তোর ওই সুজাতকে বলে দিস, ওই গুন্ডাকে ওই নেওয়াটাকে বলে দিস, বুঝলি? তার জন্য বাগাতে তুলে ব্যবস্থা করে রাখছি। একেবারে লাল হয়ে গেছে। এটাই তো সর্বনাশের মূল। রাগটা যে যখন অনুরাগ হয়ে যাবে তা কেউ বলতে পারে না। আর এটাই মেয়েদের বিধিলিপি। তুই কি মানুষের বিধিলিপি লিখছিস নাকি? উপহাস করছে না। মানুষ বলে এর কাজ করলে কেউ মুক্ত সত্য থাকে না ভাই, সবাই ঈশ্বর পেয়েছ দেহতু। জানি এই অপমান আমার প্রাপ্য, তাই হজম করে নিলাম। কিন্তু দাদা আপনি এদিকে কি ব্যাপার? লাইন টাইন মারতে নয়তো যা দিদিকার করেছে কাকে যে বিশ্বাস করি। তোকে কাউকে করতে হবে না, তুই শুধু বল সুকান্ত এইদিকে এসেছে, কোথায় আছে জানিস? জানি বলাটা কি উচিত হবে? ওই অভয়মুখের পারমিশন না নিয়ে। তার মানে কোথাও তুই আমার কানে কানে বল। বলাটা খুব রিক্স হয়ে যাবে দাদা, তাই তুমি ওদের কাছ থেকে জেনে নিও। মারবো কেন একটু বল, সুকান্ত এইদিকে কোথায় আছে জানিস? আমার ম্যাডামের জামার ভেতরে এলাই হ্যাঁ। অবিশ্বাস হলে তুমি আমার ম্যাডামকে জিজ্ঞেস করতে পারো। এই দাদা বাজে কথা বাদ দিয়ে অমনি বলতে কথা হয়ে গেল। আমি যারা জানি সূক্ষ্ম মানুষ বলে। আচ্ছা দাদা আপনি বলুন মেয়েদের জামার ভিতরে কি থাকে? তোমার বন্ধু যদি ভালো ভালো কথা বলে আমার ম্যাডামের মনের ভিতরে ঢুকে যায়, তাতে আমার দোষ কোথায়? ওরা আমার প্রেমের কথা বলি আর আমি আমার সালাম পাঠাই বলি। আর কি করে সম্ভব? যে সেনবাড়ির চক্রান্তে সুকান্ত আজ পিতৃহারা, সেই সেনবাড়ির মেয়ে কে তো কি? না না না, আর আমি চিন্তা করতে পারছি না। এত চিন্তা করতে হবে না। মধু, বলো কেমন আছো? কেমন আছো না? বলো কেমন আছো? এ তুমি কি বলছো মধু? একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে সে সম্মান কি আমাদের আসতে হয় না? একদিন আমার পরিচয় ছিল আমি এক মাস্টারের মেয়ে, আর আজ আমার পরিচয় হচ্ছে আমি একটা খুনের আসামি। ভুলে যাও মধু এই ঘৃণ্য পরিচয়। কারণ এই গ্রামের প্রতিটি মানুষ বিশ্বাস করে যে মাস্টার মশাই গুলো খুন করতে পারে না। রাজনীতির চক্রে বলি হয়েছে বিনা অবস্থে দোষ সুযোগ তবুও সেই গ্রামবাসীরা আমাদের সঙ্গে ভালো করে কথা বলে না। পিছনে ফিরে হাসি হাসি, এভাবে বেঁচে থাকার কি মূল্য
জানি না এখনো কেন ফিরে আসছে না। ফিরে আসতে বলতে পারিস বাবু, আর ফিরে আসে না তোকে বলবে কি? কি বলছিস দাদা? তবে কি আমাদের বাবা 10 দিন আগে মুক্তি পেয়ে গেছে, সে খবর আমরা পাইনি। দাদা কোথায় হারিয়ে গেছে, কেমন আছে তা আমরা কোনো জানি না, সে খবর আমাদের দিতে হবে। ভেঙে পড়িস না সুমন, শক্ত হো। একদিন আমাদের সকলের প্রচেষ্টায় দেখি মাস্টার মশাইকে আমরা ঠিক খুঁজে বার করবো। কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো বলতে পারিস? কারাকুন্দির কাছে শুনলাম ইদানিং তার মাথার ঠিক ছিল না, সখী দুঃখ করে কি যেন কি বলতো, কিছু বোঝা যেত না। শেষের দিকে খাওয়া দাওয়া বন্ধ করে কখনো হাসতো কখনো কাঁদতো। তাহলে এখন কি হবে দাদা? বাবাকে কি আমরা ফিরে পাবো না? এই দেশে এই বিশাল জনগণ নেই, তবে কি হারিয়ে যাবে আমাদের একমাত্র সান্ত্বনার আশ্রয়? জানি না, জানি না এই বোন, দাদা আমি জানি না। এদেশে শয়তানদের বিষাক্ত নিঃশ্বাসে চেয়ে গেছে, এদেশের আকাশ বাতাস তারই প্রতিফলনে ঘটছে আমার সংসার। চোখের ভিতরে নয় সুমন, বুকের ভিতর মন্ত্রীভূত সমস্ত আমার জমার মানা কান্নাকে উত্তোলন করতে হবে। পিছু হইয়াছে আগ্নেয়গিরির গ্রন্থ লাভার মতো তাকে সরিয়ে দিতে হবে। সেই শয়তানদের জীবনে তাদের জন্য পিতৃহারা আমরা হারিয়েছি আমাদের পিতৃতুল্য মাস্টার মশাইকে। কিন্তু অয়ন বুকে বল আসে মনের চোখ থেকে, সেই ভনটাই যে আমার কত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে গেছে, তাহলে আমি তার সঙ্গে লড়াই করবো বলতে পারিস? তা তো জানি না দাদা, তবে এইটুকু জানি যে মানুষ দেয়ালে পিঠ থেকে দূরে বলো কখনো সবল হয়ে ওঠে না দাদা। কিন্তু চার পায়ের নিচের মাটি আর মাথার উপর ছাত্রায় হারিয়ে গেছে, সে কার বলে বলিয়ান হয়ে করবে? চলবে প্রতিশোধের প্রাচীর, চাইবে প্রতিশোধের আগুন। কিন্তু কি হবে? সকলকে একই ছাদের তলায় আনতে হলে তাদের সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে হবে জাগরণের মন্ত্র। হারান খোলা উদ্দাস তখন বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। জাগো 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 লাল হয়ে মেঘায় আছে আমাদের প্রতিবাদ লাল হয়ে আছে শুরু হবে আমাদের প্রতিবাদ লাল হয়ে মেঘায় আছে আমাদের প্রতিবাদ লাল হয়ে
ওই যুদ্ধের জনভাবে উঠেছে লোকপ্রাণের আকাশে বাতাতে, কিন্তু ওরা জানি না এর পরিণতি কি, ওই মূর্খের দল। আমি মঙ্গলের পূজারি, তাই বাটা বলি করতে পারি, প্রয়োজনে মানুষ বলি করতে পারি। তারপর মাকে পুরো নাম জানিয়ে বলি, ওম কালী কালী মহাকালী কপালিনী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তুমি কি বলছো বলে যাও, আমি যে মকালির পূজারি। তোমাকে সন্তুষ্ট করতে আমি দাহত করেছি মনসা, আয় আমি আজ নেতা থেকে মন্ত্রী হয়েছি, তাই আমার ভগবান। তাদের পরিবারী তথ্য করে দেবে, তোমার ভাই আর তার ভাই যথেষ্ট, আমি তোর মিত্র মাত্র। আজ আমি মানতে পারছি না মনসা, কারণ হিংসা খুন ধর্ষণ অগ্নিসংযোগ করে চিরকাল আমি রাজত্ব করানো যায় না, তাই মাঝে মাঝে ঘাতক থেকে বৈরাগ্য করতে হয়। যেমন শিকারী বাঘ তার কয়েক পা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি তাদের ফোনার উপর বসে ওই সাপুড়ে নয়, তাই ওদের অন্তত ফোনা ধরতে হলে কৌশল অবলম্বন। এতদিন আমি খুন ধর্ষণ দিয়ে মানুষকে যতটা করেছি ক্ষত বিক্ষত, সেই ক্ষতস্থানে লাগাতে হবে সান্ত্বনার মনো। আমি বুঝিয়ে দেবো যে আমি মা কালীর পূজারি, তাই বলি করতে পারি, প্রয়োজনে মানুষ বলি করতে পারি। কিন্তু আপনাদের তো আমি ঠিক চিনতে পারলাম না। ও তাই নাকি? আরে তুমি দাঁড়িয়ে রইলে যে, যাও ওনার জন্য কিছু চাদর বিস্কুট খাবার নিয়ে আসো না। আমি কয়েকটা প্রশ্নের উত্তর জেনে এখান থেকে চলে যাব। আমার বাড়িতে এসে আপনি চাদর বিস্কুট নিশ্চয়ই পাবেন, কিন্তু কোন প্রশ্নের উত্তর পাবেন না। কি কথা স্যার, আপনি হলেন একজন মন্ত্রী, তাছাড়া জনগণের কাছে আপনার দায়বদ্ধ আছে আছে, কিন্তু সেটা প্রমাণ দেবো তোমার কাছে নয়, কোন সাংবাদিকের কাছে নয়। কিন্তু স্যার, সাংবাদিকরা হলেন দেশের জনগণের মুখপত্র। মিথ্যা কথা, মিথ্যার বেসাদি তৈরি করে আপনাদের ধর্ম, আর মানুষকে ভুল বোঝানো আপনাদের কর্ম। তাই আপনার শরীর সত্য আর লেখেন মিথ্যা, তাই শরীর মিথ্যা লেখেন কাল্পনিক, তাই আপনারা হলেন দেশের সবচেয়ে বড় কত বড় কত করে কথা তো মিথ্যা বলে আপনাদের শেষ সত্য কথা সত্যবাদী দাঁড়িয়ে আপনারা ওই ব্যবসায়ীর মতো
ষড়যন্ত্র আমার বদনাম করার জন্য। কিন্তু জনগণ বলছে যারা এই কাজগুলো করছে তারা নাকি আপনার কাছে আনলো। এই বিরোধী চক্রান্ত মশাই, নইলে আমার লোক, আমি তাদের ভোটে জিতেছি, আমার লোক তাদের ক্ষতি করবে কেন? একটি প্রশ্ন তো আমার স্যার, যাদের লক্ষ্মীপণ দয়ায় আজ আপনি মন্ত্রী, সেখানে দাও, এখানে কেন? আপনি আমার কম সেক্রেটারি বড় ভালো ছেলে, শিক্ষিত হওয়া যায় কোনো ভালো ছেলে নয়। ভালো ছেলে হওয়ার জন্য কি তোমার কাছে আমাকে শিক্ষা নিতে হবে না? না না, কোন শিক্ষা নিতে আমি এখানে আসিনি। আমি এসেছি সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর। এখানে উত্তর নেই, ভালো চাপে এখান থেকে মানে মানে কেটে পড়ো। নইলে সারা এমন কেলাবো সারা জীবন ভুলতে পারবে না। সাংবাদিক তো ওনার তোকে সম্মান আছে নাকি? না, কোনো সম্মান ওদের নেই। তা যদি থাকতো তাহলে রাস্তার ধারে মান খেলতা বেঘরে পড়ে মরতো না। তাতে কি, উনি তো আপনার আমাদের বর্তমানে সাংবাদিক অতিথি। এটাই তো সবচেয়ে বড় ভুল। এই রাস্তার নেলিকুত্তা আর সাংবাদিককে গেটের ভেতরে ঢুকতে দেওয়া উচিত নয়। আশা করি এবার আপনি যাবেন। কিছু মনে করবেন না সঙ্গ বাবু, তাই একটু হাঁটু করে কোনো না 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 না, এতে মনে করে কি আছে? পাগল ছাগল দানব শয়তান সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হয়। তবে আপনারও শিক্ষিত ভদ্র ভালো ছেলে সম্বন্ধীকে দেখে গেলাম যার রাজ ধরে আপনি রাজনীতির বৈতরণী পার হতে চাইছেন। সাংবাদিক, Yes! আমি সাংবাদিক সৌম্য মুখার্জি। আমার জীবনের সত্য ন্যায় ধর্ম কর্ম লেখনী, এই লেখনী দিয়ে আপনার কুকীর্তি জনগণের কাছে ভাগ করে আপনার চরিত্র লঘু করে আমি প্রমাণ করে দেবো যে আপনাদের পরিবারের চেয়ে আমার পরিবার ভার অনেক বেশি। দেখলেন তো জামাই বাবু, এই হলো দেশের সাংবাদিকের চরিত্র। এদের আপনি যতই তোয়াজ্জা করবেন ততই আপনার পেছনে অছলা দেবেন। কিন্তু আজ আমি মন্ত্রী, তাই আমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি মন্ত্রী কিন্তু আমি তো নয়, তাই ব্রেক মারার জন্য হাতুড়ি ধরে আমি দাঁড়িয়ে থাকবো না। আমার বিচারে ধরো তোপ্তা, মারো পেরে। তোমার কোন ভরসা করিস তো আমি এই দেশে সুশাসন করতে পারছি না গো? থাক! হ্যাঁ বাপি, থাক বাপি, থাক। তোমার ওই সুশাসনের কথা আর বলতে হবে না। একদিকে এই গায়ে ঘুরে আমি তোমার সাথে সুশাসনের মর্ম আমি বুঝে নিয়েছি বাপি। কি হয়েছে না বলবি না? কেউ কি তোকে কিছু বলেছে মা? বলা নয়। ওই যে অসম্মান আমাকে করেছে, একজন মন্ত্রীর মেয়ে হিসেবে আমাকে তা সহ্য করা দুঃসহ। আর ঘরে দুটো মাথা ছেড়ে ওরা অপমান করে, তার নামটা বল। এক্ষুনি তার হাত পা গুলোকে ভেঙে নয়তো তোমাকে কিছু করতে হবে না বাবা। সেই রাস্তাটাকে আমি নিজের হাতে মুচকিয়ে দেব। আমি দেশ দাও দেবের ছেলের মেয়ে, কে তো কি সেন? আরে কি দরকার? তুই নিজের সব ঝগড়া করবি কেন? হাজার হোক তোর তো একেবারে বেষ্টিত রয়েছে নাকি? ওই অনন্ত বোঝার উপরে ঢিল ছুঁড়ে কাদাগুলো ওই নোংরা বাকিস না। তোমার মাকে কি বলেছে মামনি? এই গ্রামে বাস করে শুধু অশিক্ষিত গোবিন্দর ছেলের দল। তোর জুতো পরিষ্কার করার তাদের যোগ্যতা নাই। তাদের মতো শাসকের সঙ্গে তোর মতো সিঙ্গির লড়াই করাটা মোটেই উচিত নয় বা। বাপি, আচ্ছা মামা, বলো তো মামা, তোমার মনে কি হয়? আমার কি করা উচিত? তোমার এই লড়ু ফেরাই আমি বিশ্বাসী নয়। আমার বিচারে ধরো তোপ্তা, মারো পেরে। যদি বলিস আজ তার হাত পা গুলোকে ভেঙে দিয়ে নই তো একেবারে। না মামা না, তাতে লড়াইয়ের মজাটা একেবারে নষ্ট হয়ে যাবে। আরে বাবা, স্ট্রং
তাই কর। খালি কিন্তু আমার বিচারে ধরে তোকা মারো পেরে এই নবপ্রাণের মুখে কেউ মাথা উঁচু করে চোর বলে কথা বলবে তা যে সহ্য করুক, আমি কিছুতে করবো না, কিছুতে না। তোমার ভোট নিয়ে পৌঁছায় না বাবা, তোমার ভোট নিয়ে পৌঁছায় না। আমি আমার এই চরম অপমানের প্রতিশোধ যদি আমি নিজের হাতে না নিতে পারি, তাহলে তাহলে তুমি যাবে আমার আমাকে সিটে কমলে দিয়ে। এগুলো আপনার জয়ের হাসি না পরাজয়? পরাজয়? এই কেতো কিশোরের জীবনে পরাজয় শব্দটা বলে কিছু নেই। বললে কোথায় দোষ হয়, আবার না বললে বুঝতে পারবেন না। সেদিন সুকান্ত দাদা আপনাকে লেজে কবর করে ছাড়লো, সেটা আপনার জোর না পরাজয় ঠিক বুঝতে পারলাম না। নেও, বুঝবি বুঝবি, এবার মনে মনে বুঝবি আর হারে হারে চিনবি যে তোর ম্যাডাম কি জিনিস। ওটা আমাকে না চিনিয়ে ওই সুকান্ত দাকে চিনে আমি খুশি হব, কারণ তার মতন তেজস্বী পুরুষ তো আমি জীবনে দেখিনি তো। আরে বাবা, জঙ্গলের বাঘ সিংহ তাদের শক্তি কিন্তু কম নয়, কিন্তু তবু তারা ওই শিকারের হাতেই মরতে হয়। তেমন দক্ষ শিকারী সমাজে কোথায় ম্যাডাম? সবাই তো পশুবে না, ওই তীব্র অপমান যখন আমার সারা শরীর জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তখন আমি সুশীলা নারী থেকে আমি কর্ণাগিনী বিষাদনী হয়ে ওই শয়তানটার মুখে আমি ছবল মারবো। শুধু আপনি নাই ম্যাডাম, আপনাদের বাড়ি সকলেই ছামাল মারতে জানে। তাই তো আমি আপনাদের বাড়িতে কাজ করি বলে রতন থেকে নেন হয়েছি, যাতে অন্তত এক কচি বয়সে বউটাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। পারবি না, তোর এই বর্তমান তোর এই চকচক করে কথা বলা, এই ঠিক এই বাড়ির কেউ না কেউ তোকে ছবল মারবে। আরে তাহলে তুই ভাবিস না তোর ওই কচি বউটা বিধবা বউটাকে আমি দায়িত্বটা নিলাম। না ম্যাডাম, তখন তার দায়িত্ব নেওয়ার জন্য এই পাড়ার ঠাকুর বড় ভালো হবে না। আমার চেয়ে 30 বছর বড় নয়, কেবল লক্ষণ সেজে দীঘা কিংবা পুরী নিয়ে যাবার অফার দেবে। ঝাঁটা মারি এমন দেওয়ার দেবে না ভাই। বাবারে বাবা, লোকটা যেমন ছেলেটা যেমন নসিব তেমনি ক্ষুদ্র বুদ্ধিও আছে। হ্যাঁ, তাই তো অন্তরটা রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু আমাকে রক্তাক্ত করে তুলেছে ওই
দিঘির ঘাটে? সমেন, এসে তুমি বড় ভুল করেছো সমেন। তুমি তো জানো আমাদের দুজনের দেখা করাটা আমার বাবা কিংবা তোমার বাবা মা কেউ পছন্দ করে না সমেন। তাতে কি সস্তে হয়ে যায় বকুল? সমেন! আমার চচরি তুমি, তোমার মধ্যে এই যে দেখি যে আমি আমার প্রথম শতদল, সমেন! এই জগতের কোনো বাধা সেই শতদলের বিকাশ রোধ করতে সমেন! পারে? পারে সমেন পারে। এই সমাজ যে বড় নির্দয় বড় নিষ্ঠুর, তাই তো তারা আমাদের দুটি জীবনকে খেলার পুতুল করে বাজারে বিক্রি করে দিয়েছে। বকুল! নইলে আমাদের জীবনে এমন দুর্ঘটনা ঘটবে কেন সবে? কেন তোমার দাদার জন্য আমার বাবাকে অকালে মারা যেতে হয়েছে? সে কেন দৃষ্টিহারা হয়ে আমার দাদাকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে সবে? তাই তো তার আদরের ছোট্ট বোন ওদের মোটর বন্দি হয়ে মরণের মতো দিন কাটাচ্ছে সবে। কিন্তু অন্তরে খিদে প্রেমের বীজ রোপণ করা হয়ে গেছে। বাইরের বাধার প্রাচীর দিয়ে তার অঙ্কুর কি রোধ করা সম্ভব? পারবে তোমার দাদার শাসনকে আমাদের জীবন থেকে তোমাকে সরিয়ে ছুটি করতে? সবে দেখো না বকুল, বলো বলো। কিচ্ছু সবে, আমি কিচ্ছু জানি না সবে, আমি কিচ্ছু জানি না। জানতে হবে বকুল, শুধু চোখের জল দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সবে বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। হাসি গান আনন্দ কান্নাকে থেকে তোমায় বলতে হবে। সবে কি বলতে হবে আমায় সবে? কি বলবো আমি, তুমি বলে দাও সবে। আমায় বলে দিতে হবে কেন বকুল? সবে তোমার বুকের মধ্যে জমানে থাকা অভ্যস্ত ভাষা কানের কলি হয়ে বেরিয়ে এসে বলবে। সবে তুমি জীবনটাকে পরিচিত করতে চাই না। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা।
ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ তো তুই করিসনি। ক্ষমা তো চাইবো আমি, কারণ আমি না জেনে না বুঝে অন্যায় ভাবে বোনের উপর চাপিয়ে দিয়েছি নিষেধাজ্ঞের বোঝা। দাদা দাদা কোনো ভুল করিসনি রে বোন, ভুল করেছি তো শুধু আমি। মৃত্যুর স্মৃতি মুখে নিয়ে শুধু আহ্বান করেছি, তার বোনের উপর শুধু বিব্রত করে চলেছি। দাদা তুমি বন্ধ করো দাদা, তুমি বন্ধ করো। তোমার ওই বাক্যবাদ আমি আর সহ্য করতে পারছি না দাদা। তুমি যদি আমাকে ক্ষমা করে দিতে না পারো দাদা, তাহলে তাহলে কি আমি মাথা পেতে নেব দাদা? তবু তবু তুমি নিজের কথা ভেবে আমার এই ছোট্ট বুকে তুমি শেলের আঘাত এনো না দাদা। আমি তো সহ্য করতে পারবো না দাদা। না বাবুল, তোকে আর আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। দাদা আমি জানি দাদা, আমি জানি আমার অপরাধের ক্ষমা নেই দাদা। তবু তবু তোমার সামনে দাঁড়িয়ে আমি তার স্বরে বলছি দাদা, মাথার উপর আছেন 33 কোটি দেবতা, আর আছেন আমার মৃত মা বাবার নামে শপথ করে আমি তোমার সামনে বলছি দাদা, তোমার কথাতে আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে আছি দাদা। তোমার আশীর্বাদ করে আমি দাদা, একটু কিন্তু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি বেশ কয়েক বছর কলকাতায় ছিলাম, তাই আমার জানাই যে এখানে আপনি আপনার ছেলেকে ভাবে ভাবে তুলে ছেড়ে দিচ্ছে। তোমার কোনো অপরাধ নেই সময়, অপরাধ তো আমাদের, কারণ আমরা এই দেশে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, যাদের শিক্ষা দীক্ষা মানসিক মূল্যবোধ থাকা সত্ত্বেও এই সমাজে তৃতীয় শ্রেণীর নাগরিক। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না দাদা। এর যে বেশি কিছু বুঝতে চেয়ে নিজেকে বিব্রত করে, বিব্রত করো না। যাওয়ার সময় একটা কথা মনে রেখো, তুমি আর কোনোদিন বকুলের সঙ্গে দেখা করবে না। ভুলে যাওয়ার চেষ্টা করবে যে তুমি বকুল নামে কাউকে চিনতে। কিন্তু কেন? ছোট্টবেলা থেকে যাকে চিনি, জানি, ভালোবাসি। মিথ্যা মিথ্যা মিথ্যা, তোমাদের মতামত গর্বী ঘরের তোলালি ভালোবাসা কোথায় মুরগি পোষার সমান, তাই তো বললাম ভুলতে চাও না। ভুললে তোমার জীবনে অনেকে হিসাব নিকাশ ভুল হয়ে যাবে। তবু আমি বলে যাচ্ছি দাদা, বকুলকে আমি ভালোবাসি, তা ভালোবাসার মর্যাদা রাখতে আমি আমার জীবন দিতেও প্রস্তুত। এবার আপনি ভেবে দেখুন, আপনার আদরণী বোনকে তার ভালোবাসার কাছে তুলে দেবেন, নাকি জোর তুলে অন্যত্র দিয়ে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন। মৃত্যু আমরা কি বেঁচে আছি দেখছেন? আমাদের ভাই বোনের মৃত্যু তো সেদিনই হয়ে গেছে, যেদিন তোমার বাবার চোখ কাঁদতে স্কুলের মধ্যে আমার বাবার খুন হয়েছে। তাই নিজের বাবার খুনের ছেলের সঙ্গে আমি আমার বোনকে তুলে দিবে, তাকে আমি নতুন করে খুন করতে পারবো না, খুন করতে পারবো না। তাই যদি মনে করিস ওই দেবদত্ত ছেলের চক্রান্তে তোর বাবা খুন হয়েছে, তাহলে মাস্টার মশাইয়ের ছেলে মেয়েদেরকে তুই দূরে সরিয়ে রেখেছিস কেন? তোর কি মনে হয় আদর্শ শিক্ষক নির্মল ব্যানার্জিও তোর বাবার খুনের ষড়যন্ত্রে লিপ্ত, নাকি তার 10 বছরের জেল হয়েছিল? না, এটাই কেমন সমাজ ব্যবস্থা যেখানে জেল জরিমানা কিংবা ফাঁসি নেই, প্রকৃত অপরাধকে প্রকৃত লুকিয়ে থাকে অনেক গভীরে। তাহলে তুই মাস্টার মশাইকে দোষী সাব্যস্ত করছিস কেন? না না, মাস্টার মশাইকে আমি দোষী ভাবিনি, তবে যতদিন না মূল অপরাধীকে খুঁজে পাচ্ছি। এই 10 বছর সেই প্রচেষ্টা তোর কোথায়? কিসের জোরে চিহ্নিত করবি তুই তোর বাবার খুনিকে? জানি না রে অয়ন, জানি না। মনের মধ্যে হাজারো চিন্তা জোট পাকিয়ে আমি এক দিশাহারা উদগান্ত, আর তার উপর বকুল সবাইকে ভালোবেসে চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। ঠিক তাই, ঠিক তাই। একদিকে আমার বাবার খুনি,
অন্যদিকে আমার একমাত্র আদরণী বোনের ভালোবাসা আমি যে শ্যাম রাখি না কুল রাখি। তোকে রাখতে হবে সুকান্ত দাও, কারণ বোনকে খুশি করা তোমার ধর্ম, আর বাবার খুনিকে শাস্তি দেওয়া তোমার কর্ম। তুমি কোনোটাকে ফেলতে পারবে না। তার মানে তুমি বলতে চাও ওই সুলতান দেবদত্ত ছেলের সঙ্গে বকুলের বিয়ে? না দিলে যে তোমাকে আমার মতো বোনহারা হতে হবে না, তাকে বলতে পারে। শিব ঠিক কথাই বলেছে সুকান্ত। 10 বছর আগে মেসা মশাইকে হারিয়ে যে আঘাত তুই পেয়েছিস তা আজও সামলে উঠতে পারিসনি। তার উপর সামেনের সঙ্গে বকুলের বিয়ে না দিয়ে ভগবান না করুক বকুল যদি কিছু করে বলু আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তাই এখান থেকে তোমাকে প্রতিটি পা হিসাব করে ফেলতে হবে। একদিন তোমায় খুঁজে বের করতে হবে তোমার বাবার খুনিকে। আরে অন্যদিকে নিজের ঘর ঠিক রাখতে শত্রুর সঙ্গে আত্মীয়তা করে জীবন সংগ্রামে দিতে হবে কঠিন পরীক্ষা। যে পরীক্ষায় পাস করলে স্বর্গবাস আর ফেল করলে মহাসর্বনাশ। বলছি বন্ধু, এই জীবন সংগ্রামের রঙ্গমঞ্চে অবতীর্ণ হওয়ার আগে মনের সমস্ত দুর্বলতাকে মুছে দিয়ে সবাইকে তুই এমন করে মুখে টেনে নে, দেখবি তাতে তোর ভালো হবে, ভাই মঙ্গল হবে। সবাইকে বুকে টেনে দেব মানে তবে কি অয়ন মাস্টার মশাই ছেলে মেয়ে সুমন আর মাধবীর কথা বলতে চাইছে? শুধু ওই অন্যায় সুকান্ত দাও, আমিও বলছি ওই মাস্টার মশাইয়ের মতো দেবতুল্য মানুষ তোমার বাবা খুনি হয়। ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে ওই দেবতা হয়েছে দানব। তাই তার ছেলে মেয়েকে দূরে সরিয়ে রেখে আর কষ্ট দিও না, নিজেও কষ্ট পেও না সুকান্ত দা, নিজেও কষ্ট পেও না। সেটা তো আমিও জানি শিবুদা, কিন্তু দ্বিধা দ্বন্দ্ব আর সংশয় বিতাক্ত কাটাগুলো আমার মুখটাকে কত বিক্ষত করে রক্তাক্ত করে দিচ্ছে। হে ঈশ্বর, কত বলে মাগো, কত বলে কত পড়ে গেলে মাগো শান্ত না পায়, মাগো শান্ত না পায়। দাও বলে দাও, দাও বলে দাও, বলে দাও কোন পথে গেলে মাগো শান্ত না পায়। দাও